নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিউ। শুরু করব দেশের কথা, দশের কথা, এবং প্রথমেই আমরা করোনার দিকে নজর রাখবো। কারণ দেশে যে করোনার যে এখন যে পরিসংখ্যান দেখা দিচ্ছে তা কিন্তু অনেকটাই স্বস্তি দিচ্ছে ভারতকে। আক্রান্তের দিক থেকে মৃত্যুর সংখ্যার হার প্রত্যেকটাই কিন্তু যে গ্রাফ তা ক্রমশ নিম্নমুখী। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো যে করোনা থেকে মুক্তিও পাচ্ছেন অনেকেই। এবং এই প্রথম প্রায় 54 দিন পর করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,27,000-এর ঘরে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটা সামলে নিয়েছে ভারত। অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান তেমনটাই ইঙ্গিত করছে। গত কয়েকদিন ধরেই লাগাতার কমছে দৈনিক সংক্রমণ, যে ধারা অব্যাহত থাকলো মঙ্গলবারও। এদিন ফের এক ধাক্কায় কমলো করোনা আক্রান্তের সংখ্যা। 54 দিন পর দেশে দৈনিক সংক্রমণ নামলো 1,27,000-এর ঘরে। সেই সঙ্গে এক ধাক্কায় অনেকটা কমলো দৈনিক মৃত্যুও। 24 ঘন্টায় দেশে 1,27,510 জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,81,75,044 জন। 24 ঘন্টার মৃত্যু হয়েছে 2,795 জনের। দীর্ঘদিন বাদে মৃতের সংখ্যাটা 3,000-এর নিচে নামলো। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3,31,895 জন। স্বাস্থ্য মন্ত্রকের জন্য আরও বড় স্বস্তির জায়গা হলো অ্যাক্টিভ কেস। এদিন নতুন করে অ্যাক্টিভ কেস কমেছে প্রায় 1,30,000। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা 18,95,520 জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল তা আবারও ঘুরে দাঁড়াচ্ছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 2,55,287 জন। এই মুহূর্তে সুস্থতার হার 92.09%। করোনা রুখতে সবচেয়ে জরুরি হলো টিকাকরণ, আর তাতেই এখন জোর দিচ্ছে সরকার। রিপাবলিক বাংলা। একদিকে যেমন করোনার পরিসংখ্যান তা স্বস্তি দিচ্ছে ভারতকে, অন্যদিকে কিন্তু ভ্যাকসিন তারও আকাল হবে না এমনটাই বলছে কেন্দ্রীয় সরকার। বিপুল পরিমাণে জুলাই আগস্ট মাস থেকে টিকাকরণ শুরু হবে। এবং অবশ্যই আইসিএমআর জানিয়ে দিয়েছে যে তারা ভ্যাকসিনে তারা ককটেলে বিশ্বাসী নেই। অর্থাৎ প্রথম ডোজে যে ভ্যাকসিন নিচ্ছেন প্রত্যেকে, দ্বিতীয় ডোজেও কিন্তু সেই ভ্যাকসিন নিতে হবে। দেশ জুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার একমাত্র পথ টিকাকরণ। ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হলেও পর্যাপ্ত ভ্যাকসিন না মেলার অভিযোগ উঠেছে ভুরি ভুরি। এ রাজ্যেও সেই অভিযোগও কম নয়। বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বহু মানুষ। এই অবস্থায় টিকাকরণ নিয়ে স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে লক্ষ্যমাত্রা দৈনিক 1 কোটি। দেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভ্যাকসিন। জুলাই আগস্টের মধ্যে হবে বিপুল টিকাকরণ। প্রতিদিন 1 কোটি করে টিকাকরণ হবে। ডিসেম্বরের মধ্যেই দেশে শেষ হবে টিকাকরণ। ভ্যাকসিন ককটেলে বিশ্বাসী নয় আইসিএমআর। 2 পর্বে নিতে হবে একই ভ্যাকসিন। কোভ্যাক্সিন নিলে নিতে হবে তার 2টি ডোজই। কোভিশিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য একই নিয়ম। हमारे पास अवेलेबल है उसमें ये क्लियर इमर्ज होता है कि अगर हम देखें कि एडमिशन मेन कोविड बड़ी फैसिलिटीज़ में जहां बच्चे भी दाखिल हो रहे हैं, बहुत छोटी परसेंट में एडमिशन की ज़रूरत पड़ी है। कभी ऐसा नहीं हुआ कि हमारे पीडियाट्रिक केयर का जो इंफ्रास्ट्रक्चर है उसके ऊपर कोई बोझ, एक्स्ट्रा बोझ, अनयूजुअल बोझ ऐसा हुआ। लेकिन जैसे हम आगे बढ़ रहे हैं तो हर तरह के सिनेरियो के ऊपर नज़र रखते हुए प्रिपेयरनेस को पुश किया जा रहा है बाय द डे, और इसको अपडेटेड रूप में देखने के लिए एक ग्रुप बनाया गया, नेशनल ग्रुप बनाया गया एक्सपर्ट्स का, और मिनिस्ट्री की टीम्स के साथ मिलकर काम किया गया सिस्टमैटिकली कि दोबारा देखा जाए, और जो भी साइंस अब अवेलेबल है जो 4 महीने पहले या 3 महीने पहले नहीं थी उसको भी देखा जाए। उस सब को देखते हुए, जोड़ते हुए और देश के एक्सपीरियंस को समझते हुए, डेटा को समझते हुए, क्लिनिकल प्रोफाइल को समझते हुए, डिजीज डायनामिक्स को देखते हुए, पेंडेमिक के बिहेवियर को देखते हुए और वायरस की नेचर को देखते हुए न्यू वे टू एड्रेस दिस और रिन्यूड वे, अपडेटेड वे करने के लिए गाइडलाइंस जो हैं वो इस ग्रुप ने हमें प्रस्तुत कर दी हैं, और इसके ऊपर इनको अडॉप्ट किया जाएगा
प्रोसेस में है, एक आधे दिन में ये हो जाएगा काम। कहने का तात्पर्य ये है कि ये काम जो हमने यहाँ अर्लियर मेंशन किया था, अर्लियर ऑल्सो वी हैड मेंशन, वो काम तरीके से पूरा हुआ है और वी आर रीअश्योर यू। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গোটা দেশে 21.60 কোটি ভ্যাকসিন ডোজ বিতরণ করা হবে, আর তার মধ্যে 1.67 কোটি ডোজ স্বাস্থ্যকর্মীদের জন্য, 15.48 কোটি ভ্যাকসিন ডোজ 45 বছরের ঊর্ধ্বদের জন্য এবং 18 থেকে 44 বছর বয়সী 2.3 কোটি ডোজ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। রিপাবলিক বাংলা। ধাপে ধাপে চলছে টিকাকরণের কাজ, কিন্তু সেই ভ্যাকসিনেশন নিয়ে এবার শীর্ষ আদালতে ভৎসনার মুখে পড়তে হলো মোদী সরকারকে। সুও মোটো মামলায় কেন্দ্র, রাজ্য এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড টিকা নিয়ে ভিন্ন দাম নেওয়া হচ্ছে এবং এমনই একটা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। চলতি বছরের মধ্যে সমগ্র দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র। और आने वाले 1-2 महीने बाद सिचुएशन ऐसी होगी बिकॉज ऑफ द फैसिलिटेशन प्रोवाइडेड टू वैक्सीन मैन्युफैक्चरर्स कि हम जिस गति से आज कर रहे हैं उससे मल्टीपल टाइम्स पर हम वैक्सीन प्रोवाइड कर पाएंगे। आपको यह भी समझना होगा, जो बहुत जरूरी है हम सबको एक कॉमन अंडरस्टैंडिंग के लिए, जैसे मैंने कहा कि इस टाइप का प्रोग्राम, इस लेवल का प्रोग्राम इस देश में आज तक नहीं हुआ है, पूरी दुनिया में नहीं हुआ है। ধাপে ধাপে চলছে টিকাকরণের কাজ, কিন্তু সেই ভ্যাকসিনেশন নিয়েই এবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে মোদী সরকার। করোনা নিয়ে সুমোটো মামলায় কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালে কোভিড টিকার জন্য ভিন্ন দাম নিয়ে ফের প্রশ্নের মুখে মোদী সরকার। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের নীতি পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে সুপ্রিম সওয়াল, সকলেই কি অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবে? পরিযায়ী শ্রমিক, কৃষকরা কিভাবে অ্যাপে রেজিস্ট্রেশন করবে? সকলেই কি ডিজিটাল মাধ্যমে এত সক্রিয়? একই সঙ্গে শীর্ষ আদালতের পরামর্শ, টিকা নীতি সুস্পষ্ট ও সরল করতে হবে। টিকা নীতি নিয়ে সুপ্রিম রায়ে যখন অস্বস্তি বাড়ছে, তখন এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে বিধতে এককাট্টা হচ্ছে বিজেপি বিরোধী শিবির। রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ 11টি রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 30,000 কোটি টাকা ইজ নো ম্যাটার টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ফ্রি ভ্যাকসিন আমার দেশের 140 কোটি লোককে দেওয়া উচিত। I feel that this is a very wise decision. We are requesting the government that please sanction 30,000 crores money for the universal vaccine for all. একদিকে শীর্ষ আদালত, অন্যদিকে বিরোধী শিবির। করোনা মহামারী প্রতিরোধে কার্যত অস্বস্তিতে মোদী সরকার। মারণ ভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই জারি রয়েছে, তখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভ্যাকসিন কি রাজনৈতিক এজেন্ডা হয়ে উঠছে? রাজনৈতিক ফায়দা তুলতেই কি ভ্যাকসিন রাজনীতির আশ্রয় নিচ্ছে বিরোধীরা? উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। করোনার কোপ পড়েছে শৈশবেও। জানিয়ে রাখবো আপনাদেরকে যে এই করোনা কালে 9,300-এরও বেশি শিশু তারা অনাথ, অভিভাবকহীন হয়ে পড়েছে এবং এমনই শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানালো জাতীয় শিশু সুরক্ষা কমিশন। করোনার করাল গ্রাসে শৈশব। দেশে করোনা সুনামি আছড়ে পড়ার পর এখনো পর্যন্ত 9,300-এরও বেশি শিশু অনাথ, অভিভাবকহীন হয়ে পড়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, ইতিমধ্যে করোনার জেরে অনাথ বা অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের পুনর্বাসন ও সার্বিক সুস্থতার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনায় অনাথ, অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের নাম নথিভুক্ত করতে বাল স্বরাজ নামে একটি পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। করোনায় যারা বাবা মাকে হারিয়েছে সেরকম সংখ্যা 1,742 জন।
বাবা ও মায়ের মধ্যে একজনকে হারিয়েছেন এমন শিশুর সংখ্যা ৭,৪64। এছাড়াও আরও 140 জন শিশু করোনার জেরে অন্য অভিভাবকদের হারিয়ে অসহায় হয়ে পড়েছে। গত 29শে মে পর্যন্ত এই তথ্য মিলেছে বলে আদালতে জানিয়েছে কমিশন। করোনায় বাবা মা হারানো শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের সেই পরামর্শ মেনে কেন্দ্র জানিয়েছে, করোনায় যেসব শিশু বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছে তাদের 18 বছর বয়স হলেই 5 বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে। 23 বছর বয়স হলে তারা এককালীন 10 লক্ষ টাকা পাবে। 18 বছর বয়স পর্যন্ত তারা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। রিপাবলিক বাংলা। আর আপনাদেরকে পেট্রোল ডিজেলের খবরের দিকে নজর ফেরাবো, কারণ দিনে দিনে ক্রমশই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম এবং বাড়তে তা আকাশ ছুঁয়ে ফেলেছে। ভোটের মরশুমে কেন্দ্র বলুন রাজ্য বলুন কোনো পক্ষই কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং এর জন্যই উত্তর বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ মানুষ। পেট্রোল ডিজেলের দাম বাড়তে আকাশ ছুঁয়ে ফেলেছে। ভোটের মরশুমে পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে পদক্ষেপ করেনি কেন্দ্র রাজ্য কোনো পক্ষই। ফলে উত্তর বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। 90-এর ঘর পার করে গিয়েছে পেট্রোল, 90-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে ডিজেল। রাস্তায় গাড়ি নামাতে গিয়ে 5 বার ভাবতে হচ্ছে গাড়ির মালিককে। এর সরাসরি প্রভাব পড়েছে গণপরিবহনেও। করোনা পরিস্থিতিতে রাস্তায় বাস নামিয়ে ক্ষতি বই লাভ হচ্ছে না বলে বারবার গলা ফাটাচ্ছেন বাস মালিকরা। ইতিমধ্যেই বেশ কিছু বাস বসে গিয়েছে। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? এই প্রশ্নই বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। কিন্তু যারা পেট্রোলের এই ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে পারে তারা কি আদেও সচেষ্ট? প্রশ্ন উঠছে পেট্রোপণ্যকে কেন জিএসটির আওতায় আনছেন না কেন্দ্রীয় সরকার? পেট্রোপণ্য জিএসটির আওতায় এলে কর কমবে, সেক্ষেত্রে কমবে দামও, কিন্তু সেটা কবে? চাইলে পেট্রোপণ্যের দাম কমাতে পারে রাজ্য সরকারও, চাইলেই কর কমিয়ে দাম নিয়ন্ত্রণ করতে পারে রাজ্য। বেশ কয়েকটি রাজ্য সেই পথে হাঁটলেও ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। ভোটের আগে লিটারে 1 টাকা সেস কমালেও তা প্রয়োজনের তুলনায় ছিল অনেক কম, কিন্তু এখনো গড়িমসি রাজ্যের। পেট্রোপণ্যের লাগাম ছাড়া দামের জন্য কেন্দ্রকেই কাজ করায় দাঁড় করায় রাজ্য। পাল্টা রাজ্যকে সেস কমানোর জন্য চাপ দেয় কেন্দ্র। আর এই টানাপোড়েনের মধ্যে পড়ে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। রিপাবলিক বাংলা। 2022-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগেই যোগী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে একেবারে তড়িঘড়ি দিল্লি থেকে যোগী রাজ্যে পৌঁছে গেলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কোভিড পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এই কারণেই বিজেপির 2 কেন্দ্রীয় নেতা BL সন্তোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধা মোহন সিং তড়িঘড়ি দিল্লি থেকে পৌঁছে গেলেন যোগী রাজ্য উত্তরপ্রদেশে। সম্প্রতি বাংলায় বিধানসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপি। অন্যদিকে উত্তরপ্রদেশে এবার পঞ্চায়েত নির্বাচনেও খুবই খারাপ ফল করেছে বিজেপি। কেন এমন হলো? বিধানসভা নির্বাচনের আগে সেই কারণগুলোকেই কাটাছেঁড়া করতে কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর বলে মনে করা হচ্ছে। যোগীর সঙ্গে বৈঠক করেছেন তারা। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিজেপির 2 কেন্দ্রীয় নেতা। এই বৈঠককে কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ সাক্ষাৎ বললেও রাজ্যের রাজনৈতিক আবহাওয়া মাপতে কেন্দ্রীয় নেতৃত্বের এই সফর বলেও উঠছে জোর গুঞ্জন। যদিও বিজেপির তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোভিড পরিস্থিতিতে উত্তরপ্রদেশে দলের ত্রাণ কার্য কেমন চলছে তা খতিয়ে দেখতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরপ্রদেশ সফরে এসেছেন। যোগী রাজ্যে একের পর এক অভিযোগ উঠেছে কোভিড পরিস্থিতি নিয়ে। বিরোধীরা অভিযোগ তুলেছে রাজ্য সরকার কোভিড পরিস্থিতি সামলাতে ব্যর্থ। অন্যদিকে গোদের উপর বিস্ফোরণের মতো ভাইরাল হয়েছে কোভিড রোগীকে নদীতে ফেলার দৃশ্য। নেট মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরেও সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা। রিপাবলিক বাংলা। 2024-এ লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধী প্রধান মুখ হিসেবে অনেকেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সম্প্রতি টুইটারে এক নতুন ট্রেন্ড চালু হয়েছে #বাঙালি প্রধানমন্ত্রী। অর্থাৎ বিজেপির যে প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন এমনটাই কিন্তু মত প্রকাশ করছেন অনেকেই।
গোটা দেশের নজর ছিল এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। শাসক দল তৃণমূলকে নির্বাচনে ধরাশায়ী করতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। দিল্লি থেকে রাজ্যে এসে প্রচারে ঝড় তুলেছেন মোদী, অমিত শাহরা। কিন্তু শেষমেশ তৃণমূলের পক্ষেই যায় জনতার রায়। ফলে শুধু বাংলা নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্ব বেড়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড শুরু হয়েছে, #বাঙালি প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচারে সামিল হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি বিজেপি বিরোধীরাও। বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, বাংলা আজ যা ভাবছে ভারত কাল তা ভাববে। ব্যর্থ মোদী শাহর মডেল, দিদি আমাদের নেতৃত্ব দেবেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুবনেতা দেবাংশু ভট্টাচার্য সহ অনেকেই #বাঙালি প্রধানমন্ত্রী ট্রেন্ডে প্রচার শুরু করেছেন। অনেকে লিখেছেন 2024 সালের দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্য। কেউ লিখেছেন ভারত বাংলার মেয়েকেই চায়। আবার কেউ লিখেছেন দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই। 2019-এর লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে প্রচারে প্রজেক্ট করেছিল তৃণমূল, কিন্তু সেবার বাংলাতেই তৃণমূলের আশানুরূপ ফল হয়নি। এবার বিধানসভা নির্বাচনে বহিরাগত তত্ত্বকে কাজে লাগিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় তৃতীয়বার ক্ষমতায় তৃণমূল। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দেখতে আত্মবিশ্বাসী তৃণমূল কর্মীরা। টুইটারে শুরু হয়েছে নতুন ট্রেন্ড, #বাঙালি প্রধানমন্ত্রী। রিপাবলিক বাংলা। আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত একেবারে প্রকাশ্যে এবং তা জারি থাকছে। যেমনটি জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছিলেন সেই পর্যালোচনা বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকার জন্য তাকে শোকজ করা হয়েছে। এবং ঠিক এই আবহে আবার একটা মেসেজ, ব্যক্তিগত মেসেজ সামনে নিয়ে এসে রাজ্যপাল একটা দাবিও প্রকাশ করলেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তলবের ইস্যুতে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত। দিল্লি যাওয়ার অনুমতি দেওয়া হয়নি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করে নবান্নেই রেখে দেওয়া হয়েছে। মুখ্য সচিব পদ থেকে সোমবারই অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরই আগামী 3 বছরের জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাজ্য। মুখ্য সচিব পদ থেকে অবসর নেওয়ার পরেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কেন্দ্র। ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই বৈঠকে অনুপস্থিতির কারণ দর্শানোর জন্য 3 দিন সময় দিয়ে নোটিশ দেওয়া হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ফলে চলতি কেন্দ্র রাজ্য সংঘাত আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নবান্ন বনাম নর্থ ব্লক সংঘাতের আবহেই নবান্ন বনাম রাজভবন সংঘাত ফের নতুন করে মাথা চাড়া দিল। মঙ্গলবার তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মেসেজ প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত 27শে মে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, আপনার সঙ্গে কথা বলতে পারি, খুব জরুরি। তারপরেই উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি ওই বৈঠক বয়কট করবেন। এটা অহংবোধের কাছে নাগরিক পরিষেবার পরাজয়। প্রতিশোধমূলক এখন আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারি আমলা ছিলেন, শ্রেষ্ঠ আমলা, সব পদে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন এবং কখনো কেউ তাকে পক্ষপাত দুষ্ট বলেন। ওর অবসর গ্রহণের সময় যেটা কেন্দ্রীয় সরকার করলো এটা একেবারেই প্রতিশোধমূলক আচরণ। এখন উনি আমলা ছিলেন, উনি তো বক্তৃতা দিতে পারেন না। আমরা এটাই বলবো, এটা অন্যায় হচ্ছে, মানুষ দেখুন এটা। আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারি নিয়ম অনুসারে তার জবাব দেবেন। আর যদি মামলা হয় তাহলে আমাদের দল সর্বতোভাবে তাকে সমর্থন করবে। মুখ্যমন্ত্রী তো বৈঠক বয়কট করবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সাথে দেখা করে তাকে জানিয়ে এসেছিলেন যে তার দীঘায় অন্য বৈঠক আছে, তিনি থাকতে পারছেন না। রাজ্যের দাবি তিনি লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে তুলে দিয়েছিলেন। এরপর রাজ্যপালের এই মন্তব্য অবান্তর।
ক্রমশই তীব্র হচ্ছে কেন্দ্র রাজ্য সংঘাত। তারই মধ্যে রাজ্যপালের বিস্ফোরক দাবি ঘিরে রাজ্যপাল সংঘাত কেন্দ্র রাজ্য সংঘাতে নতুন মাত্রা যোগ করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা।